পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাত শ্রী শ্রী পর্দার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাত আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। তো গতকালকে দাদা আমাকে ফোন করে একটু ইস্তু আলোচনা করার কথা বললেন এই গ্রুপে। তো আমার আগে বলে দেই, আমি সেরকম বক্তা না, কিন্তু ঠাকুরের কথা যখন বলতে বলা হয় তো না বলা যায় না, কারণ তার দয়ায় জীবনে যা হয়েছে সব তার দয়ায় হয়েছে। তো আমার সীমিত জ্ঞান অনুযায়ী একটু বলার চেষ্টা করব। সবাই জানেন ভাদ্র পরিক্রমা চলছে, তো আমাদের অঞ্চলেও ভাদ্র পরিক্রমা চলছে। আর গতকালকে একটা সৎসঙ্গে অ্যাটেন্ড করেছিলাম, তো ওইখানে এক দাদা আলোচনা করেছিলেন, প্রবীণ ঋত্বিক দাদা, দেবেশ্বর দাসদা, ওই ঘটনা একটা বললেন, আমার খুব ভালো লাগলো, ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। দাদা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন, এখন রিটায়ার হয়ে গেছেন উনি। তো 1989 এর কথা, তখন উনি ঠাকুরের কর্মী, সভাপতি ঋত্বিক। তো দাদার তখন বড় আন্দোলনের খুব চলছিল, আর মানে এক্সট্রিমিস্ট গুলি বিভিন্ন ধরনের ঘটনা করছিল। তো ওই সময় দাদার এক জায়গায় পোস্টিং হয়, আর ওই অঞ্চলটা মানে খুব তখন মানে এই যেটা উগ্রপন্থীর খুব মানে ওই ওই অঞ্চলে খুব ই ছিল, মানে বেশি বেশি এফেক্টেড এরিয়া ছিল। তো দাদার ওই জায়গায় পোস্টিং হয়। দাদার তো মনটা ভালো লাগছিল না যে এখানে এসে ঠাকুরের কাজ আর কি করব, কারণ পরিস্থিতি ওরকম, মানে জায়গায় জায়গায় বোম দেয়। তারপর এই ব্রিজগুলি, প্রথমে ব্রিজগুলি টার্গেট করে উগ্রপন্থীরা ব্রিজগুলি উড়িয়ে দেয়, মানুষকে অনেক ধরনের মানে এক্সট্রিমিজম অনেক কিছু মানে ওইসব এরিয়ায় হয়। আর তো ওই জায়গায় ওনার প্রথম পোস্টিং হয়, মানে ওই জায়গায় পোস্টিং হয়। তো উনি তার মাঝেও চেষ্টা করতে থাকলেন ডিউটির মাঝখানে যে গুরু ভাই কোথায় আছে কিনা। এইভাবে কয়েকজন গুরু ভাইয়ের সাথে যোগাযোগ হলো, আস্তে আস্তে তাদের সাথে সৎসঙ্গ করা আরম্ভ করলেন। তো আস্তে আস্তে এই সৎসঙ্গ করার সাথে সাথে পরিবেশ একটু ভালো হওয়ার শুরু করলো, আরো সবাই ডাকা শুরু করলো, বিভিন্ন জায়গায় উনি এইভাবে সৎসঙ্গ করতে যেতেন। তো একদিন এক মানে গুরু ভাই এসে ওনাকে একটা অঞ্চলে যাওয়ার নিমন্ত্রণ করলেন, আর ওই অঞ্চলটা খুব উগ্রপন্থীর মানে একটা ঘাঁটি, ওইখানে খুব এফেক্টেড। তো উনি তো যাওয়ার সম্মতি দিয়ে দিলেন, কিন্তু মানে যেদিন যাওয়ার কথা সেদিন ঠাকুরকে প্রণাম করলেন, ঠাকুর বর্মা বর্দাকে প্রণাম করে তো উনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তো ওই সময় ওই গুরু ভাই এসে ওনাকে বলছেন, দাদা আজকে বোধহয় না যাওয়াই ভালো হবে। তো ওইখানে একজন ডাক্তারকে উগ্রপন্থী টার্গেট করে ওই দিনে ইনসিডেন্ট একটা হয়েছে, ওই ডাক্তারকে মেরে ফেলছে। তো ওনাকে বলছেন যে আপনি বোধহয় না যাওয়াই ভালো হবে। তো দেবেশ্বর দা উনি ভাবলেন, আমি তো ঠাকুর বর্মা বর্দাকে প্রণামী দিয়ে ওনাদের পারমিশন নিয়েছি, তো আমি এখন না যাওয়াটা উচিত হবে না। উনি বললেন না। তো উনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেভাবে মোটামুটি 15 কিলোমিটার ওনাকে মানে আরো ছিলেন, এইভাবে 15 কিলোমিটার সাইকেল দিয়ে যেতে হয়েছিল। ব্রিজ নাই, ব্রিজও ওই লোহার মানে রেলিং গুলিকে, আচ্ছা রেলিং দিয়ে ওনাকে সাইকেল দিয়ে পার হতে হয়েছিল। তারপর যে জায়গায় সৎসঙ্গ হয়েছে, ওই সৎসঙ্গ ওখানে যখন পৌঁছলেন তখন দেখলেন অনেক মানুষ, আর ঠাকুরকে খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছে। সেভাবে সৎসঙ্গ হলো। সৎসঙ্গ হওয়ার পরে উনার তারপরে ইষ্ট আলোচনা করার যেটা নিয়ম, তো ইষ্ট আলোচনা উনি শুরু করলেন। তো উনার জানা ছিল না যে ওই স্পটে উগ্রপন্থী কয়েকজন উনাকে টার্গেট করে আসছিলেন। যদি একটা পুলিশ অফিসারকে যদি এইভাবে টার্গেট করেন, তো উগ্রপন্থীরা একটা মানে খুব একটা হয়ে যায়, মানে বড় ইনসিডেন্ট একটা হয়ে যায়, ওরা একটা লাইমলাইটে আসতে পারে। ওর জন্য ওনারা সবাইকে জিজ্ঞেস করছেন কি এখানে যে পুলিশ অফিসার একজন আসার কথা ছিল আসছেন কিনা। তো সবাই বলছেন আসে নাই বলে বলছে, কিন্তু ওনারা তাও মোটামুটি ভেবে নিয়েছেন যে এই যে আলোচনা যে করছে সেই হবে পুলিশ অফিসার। তারপরে উনি ইষ্ট আলোচনা শুরু করলেন যখন, উনি ওই যে বড় কমিউনিটির ডেভেলপমেন্টের কথা,
তাদেরকে কিভাবে উন্নতি করা যায়, ঠাকুর কিভাবে কি বলেছেন, এইসব ঘটনা অনেক কিছু আলোচনা শুরু করলেন। তো উগ্রপন্থীরা যখন এইসব কথা শুনলেন তখন ভাবলেন যে না, এটা তো পুলিশ অফিসার হতে লাগে না, এত সুন্দর সুন্দর কথা বলছে। তারপর ওইভাবে উনি বেঁচে গেলেন। এই যে আহ আমরা তার প্রতি নির্ভরতা, তাকে ভালোবেসে যদি আমরা এগোতে পারি, ঠাকুর কিন্তু আমাদেরকে ঠিক রক্ষা করেন। এটা একটা খুব মানে ইনসিডেন্ট আমার মনে ছুঁয়ে গেছিল, তার জন্য আপনাদের সাথে এই ইনসিডেন্টটা আমি শেয়ার করলাম। ঠাকুর থাকাকালে আহ আসামের জন্য ঠাকুর কিন্তু বিশেষ এই প্রভিন্সের জন্য অনেক কিছু বলে গেছেন, যে আসামে ইষ্টকর্ম কিভাবে করতে হবে ঠাকুর বলে গেছেন। কারণ এই আসামে বিভিন্ন বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়ের লোক এই আসামে আছে। আর ঠাকুর বলেছেন যে এই আসামে শঙ্করদেব যেরকম বাংলায় চৈতন্য মহাপ্রভু, সেই ওই সময়ে একই সময় শ্রীমন্ত শঙ্করদেব আসামে উনার আবির্ভাব হয়েছিল। আর উনি এই যে বৈষ্ণব ধর্মতা এই আসাম এই অঞ্চলে উনি প্রতিষ্ঠা করেছিলেন। তো ঠাকুর বলেছেন যে এত বড় একটা এরিয়া যে একজনকে কেন্দ্র করে চলছে, এটা কিন্তু আসামের কথা ঠাকুর খুব ওইটা মানে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। আর বলেছিলেন যে শঙ্করদেবকে কেন্দ্র করেই কিন্তু আসামে ইষ্টকর্ম করতে হবে। আর যারা এখানে এই অঞ্চলে ইষ্টকর্ম করবে, তারা যাতে 3টা ল্যাঙ্গুয়েজে তারা মানে মাস্টারি একটা থাকে, যেরকম অ্যাসামিস, বেঙ্গলি, হিন্দি, এই 3টা ল্যাঙ্গুয়েজে সবাই জানা উচিত আসামে ইষ্টকর্ম করতে গেলে। আরো বহু কথা ঠাকুর বলে গেছেন, পার্টিকুলার এই প্রভিন্সটার জন্য আসামে কিভাবে ইষ্টকর্ম করতে হবে। পরবর্তী পুজোবার দাদা, তো আসামের মানুষ তো কোনোদিনও পুজোবার দাদাকে ভুলতে পারে না, কারণ এই আজকে আসামে বিভিন্ন জায়গায় ঠাকুরের মন্দির হয়ে উঠেছে। গুয়াহাটি সৎসঙ্গের প্রথম মন্দির পুজোবার দাদা নিজে এসে এই মন্দির করা। বর্তমান আচার্যদেব, ইষ্ট পরিবার আসামে অনেক প্রায় অনেক কয়বার আসছেন। মানে উনারা এই অঞ্চলে উনারা এই প্রেম ভরপুর দিয়েছেন, আমরা সেভাবে কিছু করতে পারি নাই। তো মানে এই যে ঈশ্বর আমাকে যতই ভালোবাসুক তাতে আমার কিছু যায় আসে না, আমি যতক্ষণ তাকে ভালোবাসতে না পারি। তো উনারা কিন্তু উনাদের দিক দিয়ে এই অঞ্চলে অনেক অনেক করেছেন। তো আসামবাসী কিন্তু সেমন করতে পারে নাই, আমরাও চেষ্টাই করছি একটু একটু করার জন্য। আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করার একটু ইচ্ছা গেল। আমি এখানে ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করি। আর আমার চাকরি প্রথম নামরূপ থার্মাল পাওয়ার স্টেশন, ডিব্রুগড় ডিস্ট্রিক্ট, মানে গুয়াহাটির থেকে মোটামুটি 12 ঘন্টা রাস্তা, ওইখানে আমার চাকরি হয় ফার্স্ট। আর আমার ঠাকুরের পাঞ্জা, সভাপতি ঋত্বিকের পাঞ্জা 2005-এ হয়। তো ওই আমার প্রথম ইষ্টকর্ম ওই ডিব্রুগড় ডিস্ট্রিক্টেই আরম্ভ হয়। তো মানে অনেক এরিয়ায় ঘুরেছি তখন। দীক্ষাও তখন তো একটা দীক্ষার একটা আশীর্বাদ থাকতো, যে প্রতি টার্মে কর্মীরা 100 দীক্ষা সবাই করেছিল, আমিও করেছিলাম। আর 1000 দীক্ষারও কোনো বেলা আশীর্বাদ হতো তখন 1000 দীক্ষাও দিয়েছিলাম। তো এইভাবে সবাই করতো, আমিও করতাম। তো আমার একটা এরিয়ার কথা খুব মনে পড়ে, ওইটা হলো নামসাং টি স্টেট। ওইটা একটা রেইন ফরেস্টের ভিতরে একটা চা বাগান। নামসাং টি স্টেট, যেটা আমরা রাস্তা একটা দুর্গম রাস্তা, ওইখানে মানে হাতি বেরোয়, বাঘ বেরোয়, মোটামুটি মেইন রাস্তার থেকে 9 কিলোমিটার মতন একদম জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। আর আজকের দিনও ওই নামসাং টি স্টেটে কিন্তু ইলেকট্রিসিটি নাই, কারণ ওইটা রেইন ফরেস্টের ভিতরে থাকে অঞ্চলটা। ওইখানে আসামের থেকে ইলেকট্রিসিটি দেওয়াতে অনেক কিছু অসুবিধা আছে, কারণ ওই রেইন ফরেস্টের মাঝ দিয়ে ইলেকট্রিসিটি পোল নিয়ে যেতে হবে, এটা একটু অসুবিধা আছে। তো এখন শুনেছি ওইখানে কিছু সোলার, বাড়ি বাড়ি সোলার দেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু আমি যখন ছিলাম তখন কিন্তু আমার ওইখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, 2 বছর হয়েছে। এখন আমি বর্তমান গুয়াহাটি আমার বাড়িতে থাকি। তো নামসাং এর কথা বলছিলাম, তো সেরকম দুর্গম জায়গা। তো আমি যাওয়ার আগেই ওই অঞ্চলে ঋত্বিকরা গেছিল, গিয়ে কিছু দীক্ষা দিয়েছিল। তো আমি নামরূপে থাকাকালীন
আমি আমার স্যাটারডে সানডে ছুটি থাকতো, আমি স্যাটারডে থাকতে সানডে যতটুকুন পারি একটু ঘোরাঘুরি করতাম ইষ্টকর্মে। তো এক দাদা আমাকে বললো যে এই অঞ্চলে কিছু দীক্ষা হয়েছে, ইষ্টভীতি কেউ করে না। আর আমরা কয়েকজন তারপর ওই এরিয়ায় গেলাম। তো প্রথম যখন যাই, গুরু ভাইরা আমাদেরকে দেখে দূরে দূরে সরে যায়, কারণ তারা কিছুই করছে না আর মানে কথাও বলতে চায় না। তো তাও আমরা গিয়ে তাদের সাথে একটু মেশামেশি করলাম, এইভাবে বারবার যাওয়া শুরু করলাম। তো আস্তে আস্তে দুই একটা করে দীক্ষা হওয়া শুরু হলো, তারপরে ইষ্টভীতি কয়েকজন চালু করলো। তারপর ওই এরিয়ায় আমরা বনভোজ উৎসব, 9 জানুয়ারি যেটা বনভোজ উৎসব সব জায়গায় করে, তো ওই এরিয়ায় আমরা করা শুরু করলাম। তো বনভোজ ওই অঞ্চলে কোনো সেরকম অনুষ্ঠান হয় না, আর আমরা মানে ধরেন মেইনল্যান্ডের থেকে ওইখানে সবাই অনেক অনেক মানুষ গেলাম, গিয়ে বনভোজ উৎসব করলাম। মোটামুটি 2000-এর মতন মানুষ হয়, আর ওই অঞ্চলের সবাই ওই বনভোজ উৎসবে যোগদান দেয়। এইভাবে মোটামুটি আমরা 3 বার ওইখানে আমি থাকাকালীন বনভোজ উৎসব করেছি। বর্তমান আচার্য দেবের যখন এই যে দীক্ষা পরিক্রমা একবার বেরিয়েছিলেন, বিভিন্ন জায়গায় মানে দীক্ষার জন্য ওনার ব্যবস্থা করা হয়েছিল, তখন ওই নামসাং টি স্টেটের থেকে মোটামুটি আমরা 250 মানুষ নিয়ে গিয়ে, যেটা দীক্ষার জায়গা ছিল ওই জায়গায় নিয়ে গিয়ে আমরা দীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। পরবর্তীকালে ওইখানে স্বস্তিনীয় অনেক হয়। তো এই যে বারবার আমরা কিন্তু গিয়েছিলাম, আমি বলে না, অনেক কর্মী ওই অঞ্চলে যেত, আর গেলে খুব দীক্ষা হতো, এখনো হয়। তো আজকের দিনে ওইখানে একটা কেন্দ্র ঘরও আছে। আর মানে ওই ওই এরিয়াতে যে এরকম একটা হয়ে গেছে যে বাচ্চা একটা যদি জন্ম নেয়, তার যদি 12 বছর হয়, সে জানে তাকে দীক্ষা নিতে হবে। ওইটা মানে এইভাবে ওদের মাইন্ডসেট হয়ে গেছে। তো তখন তো ডিপি ওয়ার্কস এর কথা আমরা শুনি নাই, কিন্তু আমি ভাবি যে এইটাও বোধহয় একটা ডিপি ওয়ার্কে ছিল, যে আমরা এই যে বারবার টাচ করা, বারবার মানুষের ওইখানে যাওয়া, মানুষের তখন এই সিস্টেমেটিক অনুযায়ী করি নাই। এখন এই যে পূজনীয় অবিন্দা আমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছেন, আর এইভাবে আমরা ডোর টু ডোর গিয়ে করার সুযোগ হয়েছে। কিন্তু তখন অজানিতে কি জানি ওইটাও বোধহয় ডিপি ওয়ার্কসই ছিল। তো এইভাবে এখনো ওই এরিয়াও ডিপি ওয়ার্কস হচ্ছে, দীক্ষা অনেক হয়েছে, অনেকে ইষ্টভীতি করে না। তো গুরু ভাইরা সবাই মিলে চেষ্টা করছে করার জন্য। সবাই আপনারাও আপনাদের এরিয়াতে তো করছেন নিশ্চয়ই, আমরাও চেষ্টা করছি। আমি এখন বর্তমান গুয়াহাটিতে আশেপাশে এরিয়ায় একটু যেখানে পারি যাওয়ার চেষ্টা করি। অফিসের থেকে এসে মানে কমসে কম 1 ঘর 2 ঘর চেষ্টা করি, রোজ পারি না, যখন সময় সুযোগ পাই চেষ্টা করি যাওয়ার জন্য। তো এখন এই মানুষের যে এই একটা যে গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, যে মানুষগুলি একজনের সাথে একজনের টাচ যেটা, এটা কিন্তু মানুষের মানে কমে গেছে। আর কি জানি আজকে যে আচার্যদেব পূজনীয় অবিন্দা আমাদেরকে যে ডিপি ওয়ার্কস এর কথা এত করে বলছেন, যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নেওয়া, বিশেষ তো কিছু না, মানুষের ওখানে গিয়ে আমরা তো ওই কথাই বলি যে আচার্যদেব আপনাদের খবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। তো দেখা যায় এটাও অনেক এফেক্টিভ হচ্ছে, মানুষ খুব খুশি হচ্ছে। আর এখানে আমরা একটা পন্থা নিয়েছি যে এইভাবে কিছু টাস্ক দেওয়ার পরে আমরা ওই বাড়িতে গিয়ে প্রার্থনা করলাম, খুব এফেক্টিভ কিন্তু হচ্ছে মানে এইভাবে করাটা। আর অনেকেই এইভাবে যারা ইষ্টভীতি করতো না, আস্তে আস্তে করা শুরু করেছে। এটা একটা মানে এই যে আচার্যদেবের এই বাক্য, আমরা যখন যা নির্দেশ থাকে সেটা যদি আমরা পালন করতে পারি, সেটা কিন্তু একটা বড় মানে রেজাল্ট পাওয়া যায়। আচার্যদেবের মানে একটা ঘটনা মনে পড়ছে। দেওঘরে আমরা গেছিলাম, আচার্যদেবের কাছে তো বিভিন্ন কথা হয়, তো কতগুলি বাণীর কথা ওইখানে উঠছিল, যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয়ে কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায় টান সেই ছেলে সাম্রপান, এইসব বাণীর কথা উঠছিল। তখন
বর্তমান আচার্যদেব তিনি বললেন যে এই বাণীগুলির সাথে একটা বাণী আমি যোগ করে দিচ্ছি, ইষ্টের থেকে থাকলে আপন চিহ্ন ভিন্ন তার জীবন। যে আমি এটাই বুঝলাম যে আমাদের মা বাবা গুরুজন যেই থাকুক, আমরা সবাইকে তো আমরা শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, কিন্তু আমার যে জীবনের যে মানে ইষ্ট যে আমরা ঠাকুরকে ধরেছি, কিন্তু তার থেকে আপন কিন্তু কেউ হতে পারে না। এটা আমার একটা মানে এইটাই বুঝতে পারলাম আচার্যদেবের বাক্য শুনে, যে তাকে কেন্দ্র করেই কিন্তু আমার জীবনের সব, আমার যা আছে। আচার্যদেবের তো এই ঘটনাটা আপনারা সবাই জানেন যে আমরা যখন জন্ম হই তখন মা বাবাকে পাই, তো পরবর্তী আমাদের বিয়ে হয়, তখন বউ আসে জীবনে, তো আস্তে আস্তে মা বাবা একটা সময় জীবনের থেকে সরে যায়, তারপর ছেলে বেলে পাই। কিন্তু এইভাবে আমাদের পার্মানেন্ট কিন্তু বলতে গেলে পুরা জীবনের প্রথমের থেকে শেষ পর্যন্ত আমাদের কিন্তু ঠাকুরই থাকে, তো তার থেকে আপন আমাদের জীবনের কিন্তু কেউ নাই। তো এই মানে তার জন্য এই যে ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে কেন্দ্র করে জীবনে চলাটা, এটা কিন্তু তাতেই মঙ্গল আমাদের প্রতি প্রত্যেকের। সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। জীবনে সমস্যা আমরা কিন্তু মানে থাকবেই, এই সমস্যা যদি আমরা ঠাকুরের কথাগুলি আমরা জীবনে যতটুকু আস্তে আস্তে পালন করার চেষ্টা করছি, ঠাকুরের হয়ে উঠছি, তো আলটিমেটলি জীবনের সব প্রবলেমই আমাদের কিন্তু সলভ হয়। এটা কিন্তু বাস্তব কথা। এটা আমরা যারা ঠাকুরকে নিয়ে অল্প চলার চেষ্টা করছি, এটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারছি। আমরা যেভাবে ঠাকুর চলতে বলেছেন তার বোধহয় কিছুই করতে পারি না, তাও যতটুকুন করছি তার মাঝখানে কিন্তু জীবনে অধেল ভাবে পাচ্ছি। বর্তমান আচার্যদেবের দুই একটা ঘটনা আমার জীবনে একটু বলার ইচ্ছা যায়, যে তিনি মানে তখন আমি নামরূপে চাকরি করতাম, তো আমার 2005-এ পাঞ্জা হয়েছিল, আর নামরূপে সৎসঙ্গ মন্দির একটা ছিল, ওইটা আর আমি যখন ওইখানে গেলাম তখন কিন্তু সেরকম ঠাকুরের কর্মী কেউ ছিল না, মানে সভাপতি ঋত্বিক কেউ ছিল না। তো ওইখানে ভূমিকান্ত বরাদা একজন ঋত্বিক দাদা ছিলেন, উনি থাকাতে ওই মন্দিরটা হয়। আর ওই নামরূপ এরিয়াটা হলো যে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওইখানে চাকরির জন্য মানুষ যায়, তারপর মানুষ রিটায়ার যখন করে তখন মানুষ নিজের বাড়ি ফিরে আসে, তখন একটা ভয়েড হয়ে যায়, তখন মানুষ মানে আবার নতুন মানুষ এসে ওই ভয়েডটা মানে ফিল আপ করে। তো ওইখানে তখন কর্মী নাই, তো আমার এইভাবে 2005-এ পাঞ্জা হয়। তো আমি জন্মগতভাবে ঠাকুরকে পাওয়া, আমার বাবাও ঠাকুরের কর্মী ছিলেন। তো এইভাবে আচার্যদেব দেওঘরে যাওয়া হতো, আগেও যাওয়া হতো, আচার্যদেব আমাদেরকে চিনি। তো একবার দেওঘরে গেছি, তখন তো আমি ইয়ং, চাকরিতে ঢুকেছি মাত্র, আর মন্দিরে মাঝে মাঝে যাই, প্রণাম একটা করি, ভাবি ডিউটি শেষ, তার থেকে বেশি কিছু করতাম না। তো আচার্যদেব ওখানে যখন যাই, আচার্যদেব আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে নামরূপের কি খবর? আমি বললাম আজ্ঞে ভালো। মন্দিরের কি খবর? আমি বললাম আজ্ঞে ভালো। আবার আমাকে বললেন, খিড়কি জানলা সব ঠিক আছে তো? তো আমি তো মন্দিরে যাই, প্রণাম একটা করি, আর বিশেষ খিড়কি জানলা কি আছে এইসব তো কোনোদিনও দেখি না। তো আমি এমনি বললাম আগে ঠিক আছে। তো আচার্যদেব আমার থেকে মুখটা ফিরিয়ে নিলেন, আর কথা বললেন না। তো মাইন্ডে স্ট্রাইক করলো যে আচার্যদেব আমাকে খিড়কি জানলার কথা জিজ্ঞেস করছেন কেন। তো নামরূপে যখন ফিরে আসি, মন্দিরটা খুব ভালো করে দেখি, তো মন্দিরের যেটা গম্বুজ আছে, গম্বুজটা মানে পিছন দিকের গম্বুজটার খিড়কি একটা ছিল, ওইটা লোহার খিড়কি, ওইটা বাতাসে খুলে পড়ে গেছে। আর এই আচার্যদেব আমাকে দেওঘরে জিজ্ঞেস করছেন খিড়কি জানলা সব ঠিক আছে তো? তো
উনারা কি পুরুষ যে আহ উনাদেরকে যে ফাঁকি দেওয়া যায় না। আমি তখন একটা মানে জীবনে বুঝতে পারলাম যে ফাঁকি দিলে ধরা পড়া যায়। তো তো আস্তে আস্তে এইভাবে মন্দিরের কাজে একটু ইনভলভ হওয়া শুরু করলাম। এই যে ইনভলভ হওয়ার মাধ্যমে ঠাকুরের মানুষগুলির সাথে মানে একটা সম্পর্ক একটা তৈরি হলো। এই সম্পর্ক তৈরির মাধ্যমে বিভিন্ন এরিয়ায় আমরা এই যে ঘোরাঘুরি করতাম, মানুষের সাথে পরিচয় হতো। তো এই যে ঠাকুরের কাজ, আমি ভাবি যে আমাদের কারো করা ক্ষমতা নাই, কিন্তু এই যে তাকে নিয়ে তার কথা নিয়ে আমরা যে এই যে মানুষের দরবারে যাচ্ছি, মানুষকে টাচ দিচ্ছি, আর দীক্ষাও কিন্তু তিনিই দেন। দীক্ষা তো বৃত্তিটা দেয় না, তার ইচ্ছা থাকলে দীক্ষা হয়। তো তার দয়াতেই সব হয়। এই তার কর্মে মানুষের সাথে এই টাচ দিচ্ছি, এখানে কিন্তু আমরা আমরা আনন্দই পাচ্ছি, আমরা আনন্দ উপভোগ করছি, তার দয়াও আমরা উপভোগ করছি। আপনাদের বোধহয় অনেক এক্সপিরিয়েন্স আছে, আমার সামান্য আমার কতগুলি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আহ আহ আর আর বেশি বলছি না দাদা, আমার অত বলা অভ্যাস নাই। একটু মনে যা যা আসলো আহ একটু বলার চেষ্টা করলাম। আমি এটুকুন বলে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু।